অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। এই উক্তিটা ছোটবেলা মনে হয় আমরা কম বেশি সবাই পড়েছি, কিন্তু আমাদের এই বাস্তব জীবনে এই উক্তিটা আমরা কতটুকু কাজে লাগাচ্ছি, বা আমাদের বাস্তব জীবনের সাথে এই উক্তিটা কতটুকুই বা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ডেইলি ব্লগ। আজকের ব্লগটা যখন শুট করা শুরু করেছি তখন সময় সকাল 7টা। আজকের সকালের নাস্তায় বানাচ্ছি পরোটা, সাথে ডিম ভাজা করব। সকালের নাস্তা প্লাস আয়াতের দুপুরের টিফিন, দুইটাই হবে আজকে পরোটা। আয়াত আর আমার উনি সকাল 8টায় বের হয়ে যাবে। আয়াতের ক্লাস হলো 8:45। ওদের স্কুলটা যেহেতু আমার বাসা থেকে বেশ অনেকটা দূরে, তো অনেকটা সময় লেগে যায় আর কি। আয়াতের স্কুলের সময় হলো দুপুর 2:30 পর্যন্ত। বাসায় আসতে আসতে অলমোস্ট 3টার মতো বেজে যায়। আমার উনিও তখন আয়াতকে একবারে স্কুল থেকে নিয়ে তারপর বাসায় আসে। মোটামুটি সকাল 8টা থেকে বেলা 3টে পর্যন্ত আমি আর আয়রান দুজনেই বাসায় থাকি। এই এতটুক সময় আমার খুব কাজের একটা সময়। বাসায় যত রকম যাবতীয় কাজ আছে এই টাইমটার ভিতরেই আলহামদুলিল্লাহ খুব ভালো করে কমপ্লিট হয়ে যায়। আর দেখা যায় সারাটা দিনও একটা রুটিন অনুযায়ী চলে। আর আপনারা তো জানেনই আয়রান কিন্তু একেবারেই ওরকম দুষ্ট না যে ওকে একা রেখে আমার কাজ করতে রান্না করতে সমস্যা হয়। কিছু কিছু বাচ্চা আছে না যাদেরকে দেখলে ছোটবেলা থেকে মনে হয় যে খুব ইন্ট্রোভার্ট হবে। আমার কাছে মনে হয় আয়রান ঠিক তেমনই। এনিওয়ে, ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম, অন্যায় করা আর অন্যায় সওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে আমি আমার পার্সোনাল কিছু ওপিনিয়ন আপনাদের সামনে রাখছি। প্রথমত, একটা বিবেকবান মানুষ হিসেবে যখন আমি দেখি আমার সামনে কেউ অন্যায় করছে বা অন্যায় কিছু বলছে, আমি এই ব্যাপারগুলো না মেনে নিতে পারি, না সহ্য করতে পারি। আর ইগনোর করে এড়িয়ে যাওয়া, এটা তো আমার ধাঁচেই নেই। অন্যায় দেখলে আমি প্রতিবাদ করতে জানি। প্রতিবাদ করার মতো সাহস, মানসিকতা আর সবচেয়ে ইম্পর্টেন্ট ইচ্ছে, এই জিনিসগুলো আমার মধ্যে আছে। যেখানে অন্যের ব্যাপারে কেউ কোনো রং করলে আমি এটাই সহ্য করতে পারি না, এটাই মেনে নিতে পারি না, সেখানে রংটা যদি আমার সাথে হয় তাহলে বুঝতেই পারছেন আমি কখনো ছেড়ে কথা বলি না। আর একটা মেয়ের ক্ষেত্রে আমি জানি অনেক ক্ষেত্রে এই যে নিজের স্ট্যান্ড নেওয়া বা অন্যায়ের প্রতিবাদ করা, এই জিনিসটা অনেকটা টাফ হয়ে যায়। আর আমি একটা জিনিস খুব বেশি লক্ষ্য করেছি, সেটা হলো এই যে আমরা মেয়েরা যখন একটা অন্যায়ের প্রতিবাদ করতে যাই, তখন আমাদের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে যারা আসে তারা হলো অন্য মেয়েরা। ধরেন আপনি আপনার নিজের ফ্যামিলিতে আছেন, আপনার বাসায় গেস্ট আসলো, তো কোনো একটা গেস্ট আপনার ব্যাপারে বা আপনার ফ্যামিলির কারোর ব্যাপারে একটা উল্টাপাল্টা মন্তব্য করলো, তো আপনি যদি সেটার বিপক্ষে বা সেটার প্রতিবাদে কোনো কথা বলতে যান, দেখবেন আপনার মা, আপনার দাদি বা আপনার বড় বোন থাকলে কেউ বলবে থেমে যাও, এসব কথা বলো না, কথা বাড়ানোর দরকার নেই, স্কিপ করে যাও বা ইগনোর করে যাও, সোজা বাংলা ভাষায় এড়িয়ে যাও। এরপর ধরেন বিয়ের পরের কথা বলি। বিয়ের পরে যদি শ্বশুর বাড়িতে আপনার সাথে কোনো পার্সিয়ালিটি হয় বা আপনার সাথে কোনো ব্যাপারে কোনো অন্যায় হচ্ছে, তখন আপনি যদি স্ট্যান্ড নিতে যান, সবচেয়ে প্রথম আপনার শাশুড়ি বলবে যে আমাদের সময় তো আমরা এত কথা বলিনি, তুমি কেন এত মুখ খুলছো, মেয়েদের একটু সহ্য করতে হয়। শুধু শাশুড়ি কেন, আপনার মাও হয়তো বলবে যে মা দেখো শ্বশুর বাড়িতে অনেক কিছু মানিয়েই চলতে হয়, এত কিছু ধরলে হয় না, এগুলোকে এড়িয়ে যাও, এড়িয়ে যে নিজের সংসারে নিজে মানিয়ে নাও। এরপর ধরেন আপনি মেয়ে হয়ে কোনো একটা প্রফেশনে আছেন, সেই প্রফেশনে কোনো কারণে আপনাকে ছোট করা হচ্ছে, আপনাকে হেয় করে কোনো কথা বলা হচ্ছে, অথবা ধরেন কেউ আপনার ব্যাপারে একটা মিথ্যা ভুল তথ্য রটাচ্ছে, তো আপনি যদি সেটার প্রতিবাদ করতে যান, তাহলে দেখবেন আপনার যে মেয়ে সহকর্মীরা আছে বা আপনার আশেপাশে যে মেয়েরা আছে তারাই বলবে এটা কি, এটা নিয়ে আবার এত কথা বলার কি আছে, এরকম তো হতেই পারে, এটা তো স্বাভাবিক, এটা এড়িয়ে গেলেই হতো। চারদিক থেকে আপনাকে দমানোর চেষ্টা। ওই যে যেই মানুষটা ভুল করলো, যে মানুষটা মিথ্যা বলল, ওই মানুষটার ব্যাপারে যে আপনি স্ট্যান্ড নিলেন, এটা তখন আপনার দোষ হয়ে দাঁড়াবে। তো আমরা মেয়েরা দেখা যায় যে অনেক সময় এত প্রতিবন্ধকতা সহ্য করতে করতে নিজের জন্য স্ট্যান্ড নেওয়াটাই ভুলে যাই, আর সেইখানেই কিন্তু মেয়েরা নিপীড়িত হয়, নির্যাতিত হয়। আর যখন এরকম নির্যাতিত হয়ে কোনো একটা উল্টাপাল্টা স্টেপ মেয়েরা নিয়ে ফেলে, তখন কিন্তু আবার ওই সব মেয়েরাই সিম্পিতি দেখাতে আসে, ওই সব মেয়েরাই অনলাইনে এসে লম্বা লম্বা পোস্ট করে, সহমর্মিতা দেখায়। কে আজব, তাই না? বাট আমি কিন্তু এই সব থেকে একেবারেই আলাদা। আমি আমার নিজের জন্য যেরকম স্ট্যান্ড নিতে পারি, নিজের ব্যাপারে কোনো অন্যায়, মিথ্যা
মিথ্যা কুৎসা রটানোর পেছনে যে মানুষগুলো আছে তাদেরকে ডিরেক্ট আঙ্গুল দেখিয়ে কথা বলতে পারি, ঠিক তেমনি আমার সামনে যখন অন্য কোনো মেয়ে এই সব জিনিসের শিকার হয় তখন আমি ঠিক তাদের হয়েও হাজার জনের সামনে কথা বলতে রাজি। আর আমার মতো প্রত্যেকটা মেয়ের উচিত নিজের জন্য স্ট্যান্ড নিতে শেখা। আর একটা প্রবাদ বাক্য আছে না যে পাছে লোকে কিছু বলে, হ্যাঁ পাছে লোকে অবশ্যই কিছু বলবে, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে কোন কথাটাকে এড়িয়ে যেতে হবে আর কোন কথাটার প্রতিবাদ করতে হবে। এনিওয়ে, এই তো গল্প করতে করতে আজকে কতগুলো কাজ করে ফেললাম বলেন তো। এই গরমের মধ্যে আজ হাঁসের মাংস রান্না হয়েছে, খেলে আল্লাহ জানে কি হবে। আর এই যে অতিরিক্ত গরমে না আয়রানের প্রচন্ড ঘামাচি হচ্ছে, তাই আপনাদের ভাইয়া আজকে আয়রানের জন্য কিছু স্যান্ডু গেঞ্জি এনেছে, তবু আবার কালারফুল। এ পর্যন্ত কখনো আয়রানকে এরকম গেঞ্জি পরানো হয়নি, আমি জানি না ওকে পরালে আসলে কেমন লাগবে। আর কিছু সফট প্যান্ট এনেছে। আর এইদিকে দেখেন আরেক কাণ্ড করেছে, সেটা হলো আমার জন্য এতগুলো কাজল নিয়ে এসেছে। আসলে আমি প্রচন্ড রকমের কাজল ফ্রিক মানুষ, আমি রেগুলার চোখে কাজল পরি। আর আপনাদের ভাইয়ার এটা খুব পছন্দ, গত 2-3 দিন হলো কাজল শেষ হয়ে গিয়েছে, যে কারণে আমিও চোখে কাজল পরছি না। এটা আপনাদের ভাইয়ার একেবারেই পছন্দ না, তাই একবারে 5-5টা কাজল কিনে নিয়ে এসেছে। আর এই যে আয়রান নতুন গেঞ্জি পরে কি খুশি। এনিওয়ে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা পছন্দ হলে লাইক, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।